আজ আমরা পড়ব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ক্লাস 8-এর প্রথম অধ্যায়। দেখো, এখানে আছে ইতিহাসের ধারণা। তো বর্তমান তো বিজ্ঞানের যুগ, তাহলে আমরা ইতিহাস পড়ব কেন? এই জিনিসটা আমাদের প্রথমত বুঝতে হবে। দেখো, ব্রিটিশরা আমাদের দেশে কি বলবো, মূলত ব্যবসা বাণিজ্যের সূত্রে এদেশে এসেছিলেন এবং তারা ব্যবসা বাণিজ্যের সূত্রে ধরে আমাদের দেশে আস্তে আস্তে রাজনীতিতে অংশগ্রহণ করে এবং আমাদের দীর্ঘদিন শাসন এবং শোষণ করে। তো তাদের মূল যেটা যুক্তি, সেটা ছিল ভারতীয়রা অসভ্য, তাদের কোনো সভ্যতা নেই, অর্থাৎ তারা অসভ্য। কিন্তু একজন ভারতীয় হিসাবে তুমি কি সেটা মেনে নেবে? উত্তর হবে একদম না। তাহলে তোমাকে যুক্তি দেখাতে হবে। সেই যুক্তি তুমি দেখাতে পারবে কোথা থেকে? না, ইতিহাস থেকে। তো এই একটা মূল কারণ। আর যে মূল কারণটা থাকে এখানে, সেটা হচ্ছে যে দেখো, একটি লোকের সঙ্গে অপর একজন লোকের আত্মীয়তার সম্পর্ক পূর্বে ছিল, কিন্তু তারা এখন সেটা জানে না। তো এরপরে তারা দুজনেই কোনো বাসে বা ট্রেনে খানিকক্ষণ একসঙ্গে গল্প করছে, যে আমার বাড়ি এখানে। সেও এরকম কথোপকথন চলতে থাকছে, সেও বলছে পূর্বে আমার সেখানে বাড়ি ছিল। তো এইভাবে দেখা গেল যে উভয়ের একে অপরের সঙ্গে একটা আত্মীয়তামূলক সম্পর্ক কিন্তু পূর্বে ছিল। তো এটা কিন্তু আমরা জানতে পারছি এই ইতিহাস থেকেই। আগে পূর্বে বাংলাদেশ বা পাকিস্তান বলো, এটা ভারতেরই অংশ ছিল। তো এই বিষয়টা তোমাদের গেল। তাহলে এরপর আমরা জেনে নেব যে এই হিস্ট্রি কথাটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান। ইতিহাস, যার বাংলা অর্থ হচ্ছে ইতিপূর্ব অর্থাৎ পরম্পরা বা ঐতিহ্য, প্লাস আজ, যা প্রকাশ পেয়েছে। এরপরে আমরা জানব ভারতের ইতিহাসে যুগ বিভাজন। এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার, ভারতের ইতিহাসে যুগ বিভাজন। এ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বহু মতবিরোধ রয়েছে, প্রচুর মতবিরোধ রয়েছে। তো 1817 সালে জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে 3টি ভাগে মানে কি বলবো, মূলত ভাগ করেছেন। তো এই হচ্ছে তোমাদের কি বলবো, তো সেই যুগগুলি এরপরে কী কী তিনি ভাবে ভাগ করেছেন, সেই জিনিসটা আমরা পরে মানে কি বলবো, পড়ে সেটা খুব ভালোভাবেই এখান থেকে বুঝতে পারবো। তো তিনি যে ভাগ করেছেন ভারতের ইতিহাসটা, সেটাই যে সর্বজনগ্রাহ্য এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। যাই হোক, তিনি কিন্তু ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করেছেন। কী কী যুগগুলি এরপরে দেখে নিই। তিনি প্রাচীন যুগটাকে বলতে চেয়েছেন হিন্দু যুগ, এবং মধ্যযুগটাকে বলতে চেয়েছেন মুসলিম যুগ, এবং কি বলবো, আধুনিক যুগটাকে বলতে চেয়েছেন ব্রিটিশ যুগ। তো প্রাচীন যুগ, যেটা হিন্দু যুগ বলতে চেয়েছেন তিনি সেটা হচ্ছে প্রাচীন সময় থেকে শুরু করে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে হচ্ছে যে মুসলিম যুগ, এটা তিনি বলতে চেয়েছেন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে শুরু করে মানে 1206 থেকে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ব্রিটিশ যুগ 1707 খ্রিস্টাব্দের পর থেকে যে সময়কাল, তিনি সেটাকে বলতে চেয়েছেন ব্রিটিশ যুগ, অর্থাৎ আধুনিক যুগ। এরপরে আধুনিক শব্দটি এসেছে অধুনা থেকে। এরপরে তোমাদের যে পয়েন্টটি এখানে তুলে ধরতে চলেছি, সেটা হচ্ছে যে ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান। দেখো, প্রাচীনকালে যদি আমরা ইতিহাসের উপাদান দেখতে চাই, যেখানে বিভিন্ন ধ্বংসাবশেষ, যেমন হরপ্পা সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ, হ্যাঁ, তারপরে বিভিন্ন বলতে পারি কি বলবো, প্রস্তর লেখ, বা কি বলবো তোমাদের মুদ্রা, সেই এগুলি কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু আধুনিককালের ইতিহাসের উপাদান আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কাগজপত্র, বই, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তারপর চিঠিপত্র, ডায়েরি, দলিল, রোজকার ফর্দ, ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, এছাড়া রয়েছে আত্মজীবনী, স্মৃতিকথা। তবে এগুলি থেকে মানে কি বলবো, ইতিহাস রচনা করার সময় ঐতিহাসিকদের সচেতন থাকতে হবে এবং নিরপেক্ষভাবে বিষয়বস্তুকে তুলে ধরতে হবে। কেন আমি এই কথাটা বলছি?
যে তাকে সচেতন থাকতে হবে এবং নিরপেক্ষভাবে ইতিহাসকে তুলে ধরতে হবে। তোমরা স্ক্রিনে একটু মানে কী বলবো, পরেই দেখতে পাবে যে তোমাদের বইয়েও সেই ছবিটি আছে, যেটা তোমাদের কী বলবো, মহাত্মা গান্ধীর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি। তো দেখো, তোমরা মূলত এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। তো 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সময় তোলা এই ফটোগ্রাফিতে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসু হাস্যমুখর আলোচনায় ব্যস্ত। অথচ এই সময় নানান প্রসঙ্গে দুজনের মধ্যে কিন্তু মতবিরোধ ছিল, বা আইডিওলজিগত তাদের মধ্যে কিন্তু তফাৎ ছিল। এমনকি পরের বছরে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন। অথচ এই ছবি থেকে সেই সময়ের ওই দুজনের সম্পর্কে সংঘাত কিন্তু বোঝা যায় না। অতএব কিন্তু অতএব এই ক্ষেত্রে তো মানে কী বলবো, ঐতিহাসিকদের সচেতনতা কিন্তু অবলম্বন করতে হয়। অর্থাৎ মানে ছবি একটা যেভাবে রয়েছে সেভাবে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নাও থাকতে পারে। এরপরে সাম্রাজ্যবাদ কাকে বলে না, একটি শক্তিশালী দেশ যখন তুলনামূলকভাবে একটি দুর্বল দেশের উপরে প্রভুত্ব কায়েম করে, তাকে নিজের দখলে আনে এবং দুর্বল দেশটির জনগণ, সম্পদ সব কিছুই শক্তিমান দেশ নিজের প্রয়োজন মতো পরিচালনা করে, তখন তাকে আমরা সাম্রাজ্যবাদ বলবো। এরপরে উপনিবেশবাদ আমরা তাকে বলবো। ওই দুর্বলতম দেশটিতে এসে তারা যে প্রক্রিয়ার মাধ্যমে শাসন এবং শোষণ চালাচ্ছেন, সেটাই হচ্ছে উপনিবেশবাদ। এরপরে আমরা আসবো জাতীয়তাবাদ কাকে বলে না, তাদের দীর্ঘদিনের শাসন এবং শোষণ থেকে ঔপনিবেশিক রাষ্ট্রগুলির মধ্যে জন্ম নেয় জাতীয়তাবাদের, অর্থাৎ দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ। অর্থাৎ তাহলে আমরা প্রথমে দেখছি কি, একটা শক্তিশালী দেশ কোনো দুর্বলতম দেশের উপরে সাম্রাজ্য স্থাপন করছে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এরপরে সেখানে এসে তারা যে প্রক্রিয়ার মাধ্যমে শাসন এবং শোষণ চালাচ্ছে, সেটা হচ্ছে উপনিবেশবাদ। এবং এই সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের শোষণ এবং শাসন থেকে জর্জরিত হয়ে ওই ঔপনিবেশিক দেশগুলির মধ্যে গড়ে উঠছে জাতীয়তাবাদের, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ বা দেশপ্রেমের। তো এই জাতীয়তাবাদ জাগ্রত হওয়ার পেছনে ইতিহাসের একটা বড় অবদান রয়েছে। দেশের মানুষ যখন তাদের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছে, তখন তাদের স্বদেশপ্রীতি আরও দৃঢ় হচ্ছে। তো এই ছিল আজকের মূলত ভিডিও। থ্যাংক ইউ সকলকেই।